করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। আজকে আমার সাথে কো-হোস্টিং এ আছেন শামসুল ইসলাম ভাইয়া। ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আমার ছোট করে পরিচয়টা দিয়ে নিই। আমি খালেদা আক্তার শিমু। আমি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে আছি। আমি বাই প্রফেশন একজন ডক্টর। বর্তমানে আমি একটা ফুল টাইম প্রফেশনে আছি ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। পাশাপাশি আলহামদুলিল্লাহ এই ডিজিটাল বিজনেসটি করছি। আজকে আসলে আমরা যারা বিজনেসটা করছি, আমরা আসলে সবার ব্যাকগ্রাউন্ডটা একটু জানবো যে কোন অবস্থা থেকে আমরা বিজনেসটা শুরু করেছিলাম। আমাদের স্টোরিটা আমরা শুনবো। সেক্ষেত্রে আমি এখন চলে যাব, আমার সাথে কো-হোস্টিং এ আছেন শামসুল ইসলাম ভাইয়া। ভাইয়া হয়তো একটু আচ্ছা। আমি ভাইয়ার কাছে চলে যাব। ভাইয়া হচ্ছে আমাদের আজকের লাইভ শোটা কন্টিনিউ করবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ সো মাচ শিমু আপু। আমার নাম শামসুল ইসলাম। বাই প্রফেশন আমি শিপিং এন্ড লজিস্টিক্স প্রফেশনাল এবং সেই সাথে আমি বিজনেসটা রান করছি। আমি আমাদের আজকে বিজনেসটা নিয়ে একটু বলতে চাই, যেটা আপনারা অনেক দিন ধরে যারা দেখছেন বা নতুন করে যারা দেখছেন তারা হয়তো কিছুটা জানেন যে আমাদের এটা বিজনেসটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে লেভারেজিং করে অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিং করে থাকি এবং আমাদের যে একটা অটোমেশন সিস্টেম আছে সেই সিস্টেমটাকে আমরা প্রমোট করে থাকি। আমাদের এই বিজনেসে আমরা কোনো সরাসরি কোনো প্রোডাক্ট সেল করি না এবং আমাদের কোনো হেভি লিফটিং কাজগুলি করতে হয় না। হেভি লিফটিং কাজগুলি অটোমেশন করে দেয় আমাদের হয়ে। তো এই বিজনেসটাতে আমাদের সাথে প্রায় 2,60,000-এর উপরে মেম্বার সারা ওয়ার্ল্ড ওয়াইড আছেন। এখানে বাংলাদেশীয় একটা বিশাল কমিউনিটি এখন হয়ে গেছে। অ্যাবাউট 2,000 মেম্বার্স আমরা অ্যাক্টিভলি এই বিজনেসটা করছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। তো আমাদের এখানে অনেকেই আছেন যারা অনেক সাকসেসফুল হয়েছেন, বাংলাদেশি কমিউনিটি এবং এর বাইরের কমিউনিটি, এবং তাদের প্রত্যেকেরই এক একটা স্টোরি আছে, আসলে ওয়াই আছে যে কেন তারা এই বিজনেসটা আসলে শুরু করেছিলেন এবং তারা যে শুরু করেছিলেন এবং শুরু করে তারা কি পেয়েছেন এবং কি এখনো পাচ্ছেন। তাদের সামনে একটা মিশন কাজ করে, ভিশন কাজ করে। তো আমরা সেই জিনিসগুলি শুনবো এখন। আমাদের বিজনেস পার্টনার আমাদের সাথে আছেন। তো আমি প্রথমেই চলে যাব ডক্টর শিমু আপুর কাছে। ডক্টর শিমু আপু, আপনি যদি বলতেন আপনার ওয়াইটা, আপনার স্টোরিটা, আপনি এই বিজনেসে যে আসলেন, কি কারণে আসলেন এবং আপনার আসলে কোনটাতে আপনাকে উদ্বুদ্ধ করেছিল, বিশেষ করে আপনার স্টোরিটা আপনি একটু যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে আমার সেই স্টোরিটা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে এখন 2024-এ আবার ব্যাক করলাম। আমি আসলে, আপনারা যারা আমাদেরকে দেখে থাকেন, ফলো করে থাকেন জানেন, আমি 2024-এ ইউএসএতে মুভ হই। আমি যেহেতু পেশায় একজন গাইনোকোলজিস্ট হিসেবে ছিলাম বাংলাদেশে, আমি কিন্তু ভালো একটা প্রফেশনাল গোলে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। আমি কনসালটেন্ট হিসেবে জব করছিলাম বিভিন্ন হসপিটালে। খুব ব্যস্ত একটা, ন্যাচারালি যেভাবে হয় আর কি, গাইনি সার্জনদের লাইফটা যেমন হয় তেমন একটা লাইফ কিন্তু আমি লিড করছিলাম এবং এটাই কিন্তু ছিল আমার স্বপ্ন ছোটবেলা থেকে, যে আমি ডক্টর হব। আবার আমি যখন ইন্টার্ন ছিলাম তখন আমার আসলে 3টা অপশন ছিল, হয় আমি অনকোলজিস্ট হব, না হয় পেডিয়াট্রিশিয়ান হব, না হয় গাইনোকোলজিস্ট হব। কিন্তু আমি যখন গাইনি ওয়ার্ডে গেলাম তখন আমি ফিল করলাম যে না, এটাই আমার জন্য পারফেক্ট, এটাই আমার ভালো লাগছে। সে তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি খুব দ্রুত তাড়াতাড়ি, আমাকে যতই কষ্ট হোক না কেন, যতই স্টাডি করতে হোক না কেন, আমি কিন্তু একজন গাইনির ব্যস্ত কনসালটেন্টদের যে লাইফ হয় সেই লাইফটাতে আমি পৌঁছাবো। তো আলহামদুলিল্লাহ আমার প্রচেষ্টা, ভাগ্য, আল্লাহর ইচ্ছে, বাবা মায়ের দোয়ায় আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমি সেই অবস্থানটাতে পৌঁছে গিয়েছিলাম। এরপর তো খুব ভালোই হচ্ছিল সবকিছু। এর মধ্যে আমাদের ইউএস এর ভিসা প্রসেসিং হয়ে যায়, কারণ আমার হাজবেন্ডের ফুল ফ্যামিলি এখানে থাকে। 2 ভাই আগে থেকে থাকতো। বাকিরা, ওরা 6 ভাই, বাকিরা অলমোস্ট এই 2023-24 এর মধ্যে মোটামুটি সবাই ইউএসএ মুভ হয়ে চলে আসে। তখন আমাদেরও আসলে সিদ্ধান্ত নেওয়া যে আমরা কি আসবো নাকি আসবো না, এত ভালো একটা কেরিয়ার রেখে। আবার ইন ফিউচার চিন্তা করতে গিয়ে সবাই তো চায় যে এমন একটা কান্ট্রিতে যাবে যেখানে একটা সিকিউরিটি আছে, আর ইন ফিউচারের একটা সিকিউরিটি আছে, সবাই সেটা চায়। সো আমাদের ক্ষেত্রে ডিসিশনটা নেওয়া একটু কঠিন ছিল যে আসবো কি আসবো না। পরে সবকিছু বিবেচনা করে আমরা 2024-এ মেতেই চলে আসি ইউএসএতে। তো আসার আগে আসলে আমার যেমন একটা চিন্তাভাবনা ছিল যে না, আমার যেহেতু এতদিনের একটা এক্সপেরিয়েন্স আছে, আমার এত শিক্ষাগত যোগ্যতা আছে, সবকিছু মিলিয়ে হয়তোবা আমি একটা মোটামুটি একটা আমার প্রফেশনে একটা ভালো জব হয়তো আমি খুঁজে নিতে পারবো। কিন্তু এখানে আসার পরে দেখলাম আসলে ফিল্ডটা সম্পূর্ণ ভিন্ন। আমি আমার প্রফেশনটাকে এত বেশি ভালোবাসতাম, আমি কিন্তু আসার 2 দিন আগেও কিন্তু আমি আমার চেম্বার করেছি। শুধু আসার আগের দিন আমি চেম্বার করিনি। কারণ আমি আমার পেশেন্টদেরকে, আমার কাজটাকে আমি এত বেশি ভালোবাসতাম।
সো এখানে যখন আসলাম ১ মাস খুব ভালো কাটলো আমার। কারণ আসলে বাংলাদেশে এত বেশি ব্যস্ত থাকতাম যে নিজের জন্য কোনো সময় ছিল না। মানে পুরো সময়টা মনে হয় যেন আমি আমার প্রফেশনেই দিয়ে দিয়েছিলাম। যে সকাল বের হয়ে যাচ্ছি, কখনো দেখা যাচ্ছে আমি ৪ টায়ও বের হয়েছি। কারণ আমি যেহেতু গাইনি কনসালটেন্ট ছিলাম, আমার রোগীরা বিভিন্ন হসপিটালে ভর্তি থাকতো। এমন অনেক সময় গেছে যে আমার রাতের ৪ টায় আমার কোনো ইমার্জেন্সি সি-সেকশন করতে হচ্ছে, আমি রাত ৪ টায় আমি চলে গেলাম। আবার অনেক সময় রাত ১টা বাজেও চলে গিয়েছি। এমনও সময় আছে। তো সব মিলিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো ইউএসএ তে আসার পরে তো আসলে একদম সম্পূর্ণই মানে কোনো কাজ শুরু করিনি তখনো। মানে ১ম ১-১.৫ মাস খুব এনজয় করেছি লাইফটাকে যে না খুব ভালো লাগছে। সকাল আস্তে ধীরে ঘুম থেকে উঠছি, সুন্দর করে নাস্তা করছি বসে আমার হাসব্যান্ড সহ। আ তারপর আবার দুপুরের লাঞ্চ কি হবে সুন্দর করে রান্না-বান্না করছি। মানে একটা খুব ভালো সময় কাটছিল। কিন্তু আসলে ১-১.৫ মাস ২ মাস যাওয়ার পরে এটা আর ভালো লাগছিল না। কারণ আমরা তো আসলে এই লাইফটাতে ইউজড টু না। এত ব্যস্ত থাকতে লাইফটাতে ইউজড টু না। তখন ভাবলাম না এখন হয়তো কাজ শুরু করা উচিত। কিন্তু তখন যখন আমি কাজ শুরু করার জন্য জব খুঁজতে গেলাম, তখন আসলে আমি বড় ধাক্কাটা খেলাম। দেখলাম যে আসলে এখানে যে আপনার যতই এক্সপেরিয়েন্স থাকুক, যতই অভিজ্ঞতা থাকুক, যতই সার্টিফিকেট থাকুক, আপনি যতই বড় কিছু হয়ে থাকেন না কেন ডক্টর, ইঞ্জিনিয়ার, আপনাকে কিন্তু এখানে একটা ভালো লেভেলে যেতে গেলে আবার আপনাকে এখানে পড়াশোনা করতে হবে এবং ওই স্পেসিফিক ফিল্ডে কিন্তু আপনাকে লাইসেন্স নিতে হবে। তখন আসলে আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। যে ট্রাই করছি ১ মাস ২ মাস তেমন কোনো জব হচ্ছে না। আবার যেগুলো হচ্ছে সেগুলো মানে আমি করতে চাচ্ছি না। সবকিছু মিলিয়ে যে মানে আমি কি এখানে থাকবো নাকি চলে যাবো? আমি এবং আমার হাসব্যান্ড দুজনে একটা মানে কনফিউশন এর মধ্যে ছিলাম। আমরা মনে হয় লাইফে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম। আবার যখন কোনো বাঙালি কমিউনিটির কারো সাথে কথা বলতে যাচ্ছি, সবাই বলছে, "আপনারা কি এত ভালো প্রফেশন ছেড়ে কেন এখানে আসলেন আবার?" কোন তো প্রয়োজন ছিল না। তখন আমাদের ফ্রাস্ট্রেশনটা আরো বেড়ে যাচ্ছিল। উনারা হয়তো আমাদের ভালোটার জন্য বলছে। কিন্তু ওই জিনিসটা আমাদের ফ্রাস্ট্রেশনটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। যে আসলেই কি আমরা ভুল করে ফেললাম তাহলে? আম এখন কি করব আর? এর মধ্যে চলছিল যে কি পড়াশোনা আরো খোঁজখবর নিচ্ছিলাম যে কিভাবে কি করে আবার কিভাবে শুরু করা যায়। জবেরও চেষ্টা করছিলাম। মানে ধরতে গেলে তখন খুব একটা মানে খারাপ সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আ পড়াশোনা শুরু করতে গেলে আবার এখানে একটা ফিন্যান্সিয়াল সাপোর্ট এর ব্যাপার আছে। নতুন একটা দেশে এসে নতুনভাবে সেট আপ হওয়া, আবার দুজন মিলে পড়াশোনা শুরু করা, সবকিছু কিন্তু অত সহজ না। তার মধ্যে কিন্তু আমরা আগে একটা একদম সেটেল লাইফ অলরেডি লিড করে এসেছি। স্ট্রাগলিং পর্যায় থেকে যদি আসতাম তখন স্টোরিটা হয়তো ডিফারেন্ট থাকতো। ওখানেও স্ট্রাগল করছিলাম, এখানেও স্ট্রাগল করব। কিন্তু একটা গুছানো লাইফ ছেড়ে এসে আবার নতুন করে স্ট্রাগল করাটা কিন্তু খুব কঠিন। যাদের লাইফের সাথে এটা মিলে যাবে তারা হয়তো এটা আসলে কোরিলেট করতে পারবে। তখন ওই সময়টাতে আসলে আমি একটু চিন্তা করলাম। এর আগে কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার প্রফেশনের বাইরে গিয়ে আমি কিছু করব। তখন আমি ভাবলাম আসলে অনেক কিছুই তো করা যায়। দেখি না অন্য কিছু আছে কিনা। তখন কিন্তু বিজনেস সেটা আমি মাথায় আনিনি। যে এভাবে হয়তো আমি মোবাইল ঘাটাঘাটি করতে হয়তোবা যেহেতু আমি অল্টারনেটিভ কিছু খুঁজছিলাম, তখন আমি এই বিজনেসের প্ল্যাটফর্মটাকে দেখি। দেখার পরে আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হলেও যে আবার খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তা কিন্তু না। কারণ তখন আমার ফোকাস ছিল আমাকে একটা জব খুঁজতে হবে, আমাকে আবার পড়াশোনা শুরু করতে হবে। এটা আমার মেইন ফোকাস ছিল। পরে কিছুদিনের মধ্যে আমি মোটামুটি একটা জব ম্যানেজ করি। অত খুব ভালো জব না, মোটামুটি একটা জব ম্যানেজ করি। এরপরে চিন্তা করলাম, না এখন তো দেখি যে ওই বিজনেস প্ল্যাটফর্মটা আমি দেখেছিলাম, আমার কাছে তো মনে হলো একটু ইউনিক মনে হলো। আচ্ছা দেখি না। তখন কিন্তু আমি বিজনেসটা আমি একটু বুঝার চেষ্টা করলাম। আমার কমিউনিটিটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। তারপর হচ্ছে আমার সবকিছু মিলে আমি ফার্স্ট স্টেপের ওয়েবিনারটা দেখার চেষ্টা করলাম। এরপরে কিন্তু ফার্স্ট স্টেপের ওয়েবিনারটা আমি ভালো করে দেখি বা না দেখি মোটামুটি। আমি কিন্তু তখন যেহেতু আমি ডিটারমাইন্ড যে না আমি একটা কিছু খুঁজবো, দেখি আমার কাছে প্ল্যাটফর্মটা ভালো লেগেছে। তখন কিন্তু আমি কোন চিন্তাভাবনা না করে সেকেন্ড স্টেপের 149 পে করে দেই। আমি কিন্তু এই 149 পে করার আগে কিন্তু তেমন বেশি চিন্তাভাবনা করি নাই। যে জাস্ট আচ্ছা দেখি না মানে কি আছে? কারণ উনারা তো বলছে যে আমাকে সেকেন্ড স্টেপে গেলেই আমি পুরো জিনিসটা জানতে পারবো। তাহলে আমি আর ফার্স্ট স্টেপে অত সময় নষ্ট না করে আমি সেকেন্ড স্টেপে চলে যাই। দেখি। আমার ভালো না লাগলে তো আমার অপশন আছে। সমস্যা না আমি ব্যাক করব। তো আমি সেকেন্ড স্টেপে গেলাম। সেকেন্ড স্টেপে যে ভিডিওগুলো আমাকে সেন্ড করা হলো, সেই ভিডিওগুলো আমি এত ভালো করে দেখলাম যে কতবার যে দেখেছি আমার মনে নেই এখন। আমি নোট ডাউন করে প্রতিটা জিনিস। কারণ আমি যেহেতু একটা জিনিস আমি কিন্তু আবার একটু সব ব্যাপারে একটু মানে বলেন একটু পারফেক্ট হয়ে কাজ করার চেষ্টা করি। যে ট্রাই করি যে না আমার সব জানতে হবে। আমি না জেনে না বুঝে কিছু একটা করব এটা আসলে আমার ক্রাইটেরিয়ার সাথে যায় না। সেজন্য আমি খুব ভালো করে ভিডিওগুলো দেখলাম। দেখার পরে নিজেই বুঝলাম। আমি কিন্তু এর মাঝখানে আমি আমার মেন্টরকে আর নক দিচ্ছি না যে এটা কেন হচ্ছে না। যেটা নরমাল নিয়ম হওয়া উচিত সেটা কিন্তু আমি করিনি। আমি নিজে আগে ভিডিওগুলো বুঝার চেষ্টা করেছি। নোট ডাউন করেছি। এরপরে আমি যখন দেখলাম যে না কয়েকবার দেখার পরে ওকে ডান। এটা আসলেই একটা ভালো প্ল্যাটফর্ম। এটা আমাকে একসময় হয়তো অনেক কিছু দিবে।
তখন আমি একদম ডিটারমাইন্ড। তখন জাস্ট আমি শুধু আমার আমি আমার মেন্টরকে বললাম যে, "না, আমি শুরু করব আমার বিজনেস।" কোন কোচিং কল না যে ফরমালি কোচিং কল বুক করলাম, একটা টাইম করে কথা তেমন না। হ্যাঁ, আমি শুরু করব, আমি এটা নিয়ে শুরু করব। আমি কিন্তু তখন অলরেডি ডিটারমাইন্ড যে আমি কোন বিয়েটা নিয়ে আমি শুরু করব। আমি এটা নিয়ে শুরু করব, আমি এরকম করে করব। ওকে ফাইন। এরপরে পেপার ওয়ার্ক জমা দিলাম। বিজনেস জয়েন করলাম, শুরু করে ফেললাম। ইনশাআল্লাহ। একটা জিনিস আমি যেটা বলব যে আমি বিজনেস যখন থেকে শুরু করলাম, এরপর থেকে বিজনেস যখন শুরু করছি তখনও কিন্তু আমি যে একটা খুব ভালো অবস্থানে পৌঁছে গেছি তা কিন্তু না। তখনও কিন্তু আমার স্ট্রাগলিং ফেজ টাই চলছিল। কিন্তু আমি বিজনেস শুরু করার পরে আমি একদম আম কনফিডেন্টলি বলব, সবসময় বলি যে আমি এরপর থেকে এখনো ফ্রাস্ট্রেটেড হই নাই কখনো। কারণ এত সুন্দর একটা কমিউনিটি শিখছি নতুন করে। তখন এমনও হতো যে আমি পড়ার টেবিলে বসেছি, তখন তো আমার মাস্টার্স চলছিল। আমি হেলথ কেয়ার ম্যানেজমেন্টে তখন মাস্টার্স করছিলাম। মাস্টার্স কোর্স চলছে আমার। আমি পড়ার টেবিলে বসলাম আমার অ্যাসাইনমেন্টের পড়া পড়তে। কিন্তু আমি বিজনেসের ট্রেনিং সাইডে চলে যাচ্ছি। মানে আমি আমার পড়াশোনার দিকে না গিয়ে অথচ আমি পড়াশোনায় এত সিরিয়াস যে আমি পড়াশোনা ছাড়া জীবনে আর কোনো কিছু চিন্তা করি নাই। কিন্তু সেই মানুষ আমি টেবিলে বসলে পড়াশোনা না করে আমি আমার ট্রেনিং সাইডে চলে যাচ্ছি। আমি কমিউনিটি গ্রুপে চলে যাচ্ছি। আমি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছি। তো এত ভালো লাগা থেকে আমি ওই বিজনেস শুরু করার পর থেকে আমার মধ্যে কিন্তু আর কখনো ফ্রাস্ট্রেশনটা আমার মধ্যে কাজ করে নাই। তখন দেখলাম আল্লাহর রহমতে সবকিছু কেমন যেন খুব মনে হচ্ছে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল। যে আমার সুন্দর মতো করে আমি নতুন আরেকটা কোর্সে ঢুকলাম। ততদিনে মোটামুটি আমি তো অনেক কিছুই বুঝতে পারছি। আমি একটা নতুন কোর্সে ঢুকলাম। সেটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেললাম। শেষ করে আমি আল্লাহর রহমতে একটা ভালো জবও পেয়ে গেলাম। তার মধ্যে আমার বিজনেসটাও মোটামুটি একটু ভালো রান করতে থাকলো। তারপরে সবকিছু মিলে মানে মনে হয় যেন লাইফটা যেন আবার একটা শেইপে চলে আসলো। আমি মনে করি এই শেপে আসার জন্য কিন্তু আমার এই বিজনেসটাই আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে। যে বিজনেসের কমিউনিটিটা আমাকে সম্পূর্ণ আমার মনের মধ্যে একটা সবসময় একটা পজিটিভ থিং কাজ করতো যে না আমার আগে যেটা কাজ করতো যে না আমি মনে হয় ভুল করে ফেললাম। আমি মনে হয় ইউএসএ আসার সিদ্ধান্তটা নিয়ে মনে হয় আমি ভুল করে ফেললাম। এই জিনিসটা আমার বিজনেস শুরু করার পরে কিন্তু আর কখনো আমার মাথায় আসে নাই। এটাই আমার লাইফের একটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার কিন্তু একসময় স্বপ্ন ছিল ইউএসএতে আসার পর আমি আবার আমার ফিল্ডে জব করব। যে একটা ভালো একটা জব করব। এখন আমি করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি জব শুরু করার পরে এখন আমার কাছে মনে হচ্ছে যে না আমি মনে হয় ওই জব আমি যেটা করছি সেখানে আমি সন্তুষ্ট না। কারণ সেখানে আমি সম্পূর্ণ স্বাধীন না। সেখানে আমি আমার মতো করে কাজ করতে পারছি না। সেজন্য আমার কাছে মনে হচ্ছে এই জব শুরু করার পর থেকে এখন আমার কাছে মনে হচ্ছে আমি বিজনেস আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমার কাছে এখন এই বিজনেস প্ল্যাটফর্মটাকে আমার কমফোর্টেবল মনে হয়। আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আমি যখন বিজনেসের সময় দিচ্ছি, বিজনেসের কাজ করছি, তখন আমার কাছে বেশি ভালো লাগা কাজ করে। আমার অফিসের কাজের চাইতে। আমি মনে হয় অফিসের কাজে যখন থাকি তখন আমার মনে হয় কখন ৫টা বাজবে? আমি বের হবো, আমি আবার আমার পেজে ঢুকবো, আমি গ্রুপগুলোতে যাবো। এখানে আমার বেশি কমফোর্টনেসটা কাজ করে। সেজন্যই হয়তো আমি স্ট্যামিনাটা পাই যে আমি অফিস করে আসতেছি, আবার ঘরের কাজ করতেছি। আমার কিন্তু এখন পড়াশোনাও চলছে। আমি যে মাস্টার্সটা তখন শুরু করেছিলাম সেটা কিন্তু আমার চলছে। মাঝখানে তো আমি আবার একটা কোর্স করে আমি অন্য একটা জবে এখন ঢুকলাম। কিন্তু আমার ওই মাস্টার্সও কিন্তু এখন চলছে। কিন্তু আমি সবকিছুর চাইতে কিন্তু কমফোর্ট পাই, মোটিভেশন পাই, ভালো লাগা খুঁজে পাই কিন্তু আমার এই বিজনেস প্ল্যাটফর্মে। সো আমি সেজন্য খুব ব্লেসড যে আমি হয়তো সেই সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম। আমি কিন্তু যে সিদ্ধান্ত যখন নিচ্ছিলাম তখন কিন্তু খুব যে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি তা কিন্তু না। জাস্ট মানে কিছু একটা করব, আমাকে একটা কিছু করতে হবে। হয়তো মনে হয় এটা ভালো হবে। এটা ভেবেই কিন্তু বিজনেসটা শুরু করা। কিন্তু আলহামদুলিল্লাহ এত কিছুর মধ্য থেকে আমি সঠিক প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি, সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছি। এটার জন্য আমি নিজেকে থ্যাংকস দিই এবং উপরওয়ালাকে থ্যাংকস তো আছে। উপরওয়ালা নিশ্চয়ই আমার কাছে এই হুকুমটা করে রেখেছিলেন। আমি একদিন এই প্ল্যাটফর্মে আসবো, বিজনেস করব। সেজন্যই হয়তো আমার জার্নিটা এমন ছিল। সো থ্যাংক ইউ ভাইয়া। এটাই ছিল আমার জার্নি। এক্সিলেন্ট শিমু আপু, এক্সিলেন্ট। আপনার জার্নিটা এত সুন্দর করে আপনি শেয়ার করলেন, আপনার স্টোরিটা। আমি শিওর অনেকেরই টাচ করবে আপনার এই জার্নিটা। এই যে আপুর এই 12 ইয়ার্স বাংলাদেশে ছিলেন উনি গাইনোকোলজিস্ট হিসেবে, এবং আপনারা সবাই জানেন যে এত ব্যস্ত একটা প্রফেশন, এবং বাংলাদেশে আসার পরেও উনি কিন্তু পড়াশোনা করেছেন এবং উনি একটা সেম হেলথ কেয়ার লাইনেই জব করছেন এবং সেই সাথে এই বিজনেসটা শুরু করেছেন। এবং আপু ইন্টারেস্টিংলি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উনার পরীক্ষা চলছে, পরীক্ষার পাশাপাশি কিন্তু উনার চলে যাচ্ছে এই ট্রেনিং সাইটে। মানে জিনিসটা হচ্ছে কি ইন্টারেস্টের ব্যাপার, ভালো লাগার কাজ করে এখানে। আর আপুর জার্নিটা এতটাই সুন্দর যে বোঝা যাচ্ছে যে এখানে এত ব্যস্ত প্রফেশনে থাকার পরেও আসলে এই জিনিসটা কিভাবে মানুষ ক্যারি করে। এটা খুব একটা যে সময় চলে যায় সেটাই না।
আপনাদের প্রত্যেকে যত ব্যস্ত প্রফেশনে থাকুন, দেখেন ডক্টরস প্রফেশনটা আমরা সবাই জানি, কম বেশি জানি যে প্রচুর ব্যস্ততার একটা প্রফেশন, এবং এটাতে কিন্তু সবসময় পড়াশোনা করতে হয়। ডাক্তার মানেই হচ্ছে পড়াশোনা করতে হবে আপনাকে, যে যত পুরানো ডাক্তারই হোক, অনেক দিন হলেও পড়াশোনা করতে হয়। তো এটার পাশাপাশি আপু এই জিনিসটা ক্যারি করে যাচ্ছেন, এবং শুধু করছেনই যে তা না, উনার প্রচন্ড ভালো লাগার কাজ করছেন, এবং আপনারা সেই স্টোরি থেকে আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনাকে অনেক ধন্যবাদ আপনার স্টোরিটা শেয়ার করার জন্য। আমার মনে হয় আমাদের অডিয়েন্সের অনেকেরই এই জিনিসটা কোরিলেট করতে পারবে তাদের জীবনের সাথে। আসলে এই প্রফেশনটা মানে আমাদের এই জবটা এতটাই আসলে একটা ইন্টারেস্টিং জব, যে একবার যখন কেউ এটা শুরু করে, তখন কিন্তু সেটা আমার নিজের ক্ষেত্রেও হয় যে আমি নিজেও হয়তো ভুলে যাচ্ছি যে এখানে কিন্তু একটা, সবাই প্রথমে যখন আসেন কম বেশি একটা ইনকাম বা ইনকাম জেনারেট হবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে, কিন্তু পরবর্তীতে এক সময় ভুলে যাই, আমরা মাঝে মাঝে ভুলে যাই যেখানে ইনকামের ব্যাপার আছে, আমাদের ভালো লাগা কাজ করে আমরা চলতে থাকি, পরে আসলে তো ব্যাকগ্রাউন্ডে একটা ইনকামের ব্যাপার আছেই। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে ভালো লাগাটা এখানে খুব ইম্পর্টেন্ট। কোনো জিনিসের যদি ভালো লাগা কাজ করে, তাহলে সেই জিনিসটা আসলে একটা সাকসেস আসবেই, টুডে অর টুমরো। শুধু আপনার দরকার কনসিস্টেন্সি এবং ধৈর্য ধরে কাজটাকে ধরে রাখা, কাজটাকে ভালো লাগা। আচ্ছা, আমি এখন চলে যাব আমাদের আরেক বিজনেস পার্টনার অ্যাঞ্জেলিনা আপুর কাছে। অ্যাঞ্জেলিনা আপু, আপনি তো দীর্ঘদিন অ্যাকাউন্টিং প্রফেশনে ছিলেন, এবং আমরা জানি আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ছিলেন। তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তো খুবই ব্যস্ত একটা প্রফেশন, এবং এই আইটির সাথে বা আমরা যে বলি টেক সেভি, আমাদের এখানে অনেকেই চিন্তা করে যে টেক সেভি হতে হবে। আমার তো মনে হয় আপনি হয়তো আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারের ক্ষেত্রে আপনি খুবই দক্ষ ছিলেন, এবং অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনি ইজিলি রান করেছেন। কিন্তু এই যে আইটি টেকনোলজি বা টেক সেভি, ফেসবুক, এই জিনিসগুলির সাথে হয়তো আপনার একটু কম টাচ ছিল, বিকজ আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে প্রচন্ড ব্যস্ত ছিলেন, আমরা জানি। তো সেই দিক থেকে চিন্তা করে আপনি এই বিজনেসটাতে কেন আসলেন? আপনার আসলে কোন জিনিসটা বেশি আপনাকে আকর্ষণ করেছে, এবং আপনার জীবনে ওয়াইটা কি ছিল এই বিজনেসে আসার জন্য? যদি আপনি আপনার স্টোরিটা একটু শেয়ার করতেন আমাদের সাথে, আমাদের অডিয়েন্সের সাথে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলিনা আপু। থ্যাংক ইউ শামসুল ভাই, আপনার লাইভে আজকে আমাকে ইনভাইট করেছেন, এবং আমার পক্ষ থেকে সব দর্শকদের উদ্দেশ্যে মেরি ক্রিসমাস জানাচ্ছি। যদিও বা আমাদের আজকে অস্ট্রেলিয়াতে এখন বক্সিং ডে চলছে, সব মার্কেটিং এ সবাই ব্যস্ত আজকে। তো আমার আসলে শামসুল ভাই যে প্রশ্নটা করলেন, আমি প্রথমে আমার পরিচয় যদিও বা শামসুল ভাই দিয়েছেন, তারপরেও আমি দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে অ্যাঞ্জেলিনা আলম। আমি অস্ট্রেলিয়ার মেলবর্নে প্রায় 20 বছর হয়ে গেল যে আমি আছি, এবং বাই প্রফেশন আমি একজন অ্যাকাউন্টেন্ট। তো আমার আসলে এই বিজনেসে আসার পিছনে একটা খুব বড় ধরনের একটা কারণ রয়েছে। আমি আসলে 2005-এ অস্ট্রেলিয়াতে আসি মেলবর্নে, এবং আমি এখানে প্রফেশনাল অ্যাকাউন্টিং এ মাস্টার্স করে তারপরে আমি আমার সিএ কমপ্লিট করি, এবং আমি একজন প্রফেশনালি অ্যাকাউন্টেন্ট হিসেবে গত 20 বছর ধরেই আমি আমার লেখাপড়া শেষ করার সাথে সাথেই আমি এখানে জব শুরু করি, এবং এই গত 18 বছরে আমি বিভিন্ন কোম্পানিতে জব করেছি অ্যাকাউন্টেন্ট হিসেবে। এবং হ্যাঁ, শামসুল ভাই ঠিকই বলেছেন যে আমার অ্যাকাউন্টিং এর যে সফটওয়্যারগুলো অস্ট্রেলিয়াতে বিভিন্ন কোম্পানিগুলো ব্যবহার করে, অলমোস্ট সব সফটওয়্যারই আমি পারদর্শী, এবং সব সফটওয়্যারে আমি কাজ করেছি। এবং আমি আসলে শুধু ফুল টাইম 9টা-5টা চাকরি করি নাই, আমি আবার বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এক্সট্রা আরেকটা জব আমি করতাম। সুতরাং আমি প্রায় প্রতিদিন সোম থেকে শুক্র 2টা জব একসাথে করেছি গত 20 বছর ধরে, এবং আমাকে এই জন্য মেলবর্নের সবাই সুপার ওম্যান বলে ডাকে, কারণ আমি এই 2টা জব করার পরেও বাসায় রাত্রে ফিরে দেখা গেছে যে আমি আমার হাজবেন্ডের জন্য, ও হাত রুটি খুব পছন্দ করতো, আমি রাত 11টার সময় বাসায় ফিরে ওর জন্য হাত রুটি বানাতাম, ও ডিনার করতো, তারপরে আমি রাতে শুতে যেতাম। এবং শনি রবিবারও আমার খুব ব্যস্ততার সময় যেত, কারণ এখানে আমাদের কিছু বাঙালি কমিউনিটি আছে যাদের বাসায় আমাদের যাতায়াত করি, তারা আমার বাসায় আসে। তো সুন্দর একটা আমাদের কমিউনিটি আছে এন্টারটেইনমেন্ট করার জন্য। তো আপনারা বুঝতেই পারছেন, আমার আসলে মনে হতো যে 24 ঘন্টায় একদিন না হয়ে যদি 24 ঘন্টাটা একটু বাড়ানো যেত, তাহলে মনে হয় ভালো হতো, কারণ 24 ঘন্টার মধ্যে আসলে এত সব করা খুবই মুশকিলের কাজ। তো আমি এত ব্যস্ততার জীবনের মাঝখানেও প্রতিদিন হয়তো 10 মিনিট 15 মিনিট দিনের শেষে হয়তো একটু ফেসবুক নিয়ে খালি বসতাম। আমার এন্টারটেইনমেন্ট নিজস্ব একটা সময় বলতে শুধু সেটুকুই ছিল, যে ফেসবুকে ফ্রেন্ডদের বিভিন্ন ভিডিও দেখতাম, ছবি দেখতাম, লাইক দিতাম অথবা কমেন্ট করতাম। আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা ছিল না, শুধু এইটুকু ধারণাই ছিল।
তো মজার ব্যাপার হলো আমি এমনিতেই একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে গত 20 বছর ধরে আমি 2 টি জব করছি। আমি খুব কম ঘুমাতাম। তো আমার একসময় খারাপ লাগলো যে আমি আমার হাসব্যান্ডকে, আমার ফ্যামিলিকে আমি একদমই সময় দিতে পারি না। চিন্তা করতে, করতে আসলে 2025 এ আমি মার্চ মাসের দিকে এই বিজনেসের অ্যাডভার্টাইজমেন্টটা দেখি এবং দেখার সাথে, সাথে আমি চিন্তা করি যে ঠিক আছে আমার প্রফেশন যেহেতু একটা আছে বেসিক প্রফেশন অ্যাকাউন্টেন্ট, আমি আমার 2nd জবটা ছেড়ে দিয়ে অর্থাৎ বিকাল 5টা থেকে রাত 10টার জবটা ছেড়ে দিয়ে আমি যদি এরকম কোনো অনলাইন বিজনেস আমি করতে পারি এবং আমার আশার অতিরিক্ত ইনকাম পেতে পারি তাহলে আমি কেন চিন্তা করব না? তো আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে মার্চ মাসে আসলে আমি সাথে সাথেই আমার নাম এবং ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দেই, যার মাধ্যমে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছিলাম। দেওয়ার পরে আমি 90 মিনিটসের ওয়েবিনার দেখলাম। দেখে আমার কাছে খুবই ভালো মনে হলো। এরপরে আমি $149 পে করে আমি 10টা ট্রেনিং বা 10টা মডেলের ইমেল পেলাম। তো আমি মনে হয় 4টা কি 5টা আমি যখন মডেল দেখলাম, এরপর আনফরচুনেটলি হঠাৎ করেই আমি ফিজিক্যালি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম। যেটা নাকি এটাকে বলা হয় সিভিয়ার আকারের রিউমাটয়েড আর্থ্রাইটিস। অর্থাৎ আমার শরীরের প্রত্যেকটা জয়েন্ট ফুলে গেল, প্রচন্ড ব্যথা এবং স্টিফনেস হয়ে গেল। অর্থাৎ আমি কোনো কাজ আমি করতে পারছিলাম না। এমনকি আমি যে অ্যাকাউন্টিং জবটা করতাম এটা আমি ওয়ার্ক ফ্রম হোম করতাম। তো কিন্তু দেখা গেল যে আমি আঙ্গুল দিয়ে টাইপ করা অথবা মাউস নাড়িয়ে কম্পিউটারে কাজ করা এটাও আমি অযোগ্য হয়ে গেলাম। অর্থাৎ আমি একেবারেই ফিজিক্যালি ডিসেবল হয়ে গেছি আমি এপ্রিলের মাঝামাঝিতে। এবং তখন আমার এই ট্রেনিং বা মডেল সেকশনটা কেবল 4টা কি 5টা ইমেল আমি দেখেছিলাম। আমি তখন চিন্তা করলাম যে না আমি তাহলে কিভাবে, আমি তো নিজেই নড়তে পারছি না, আমি তাহলে বিজনেসটা আমি কিভাবে করব? তখন আমি এটা ডিনাই করলাম, করে আমি $149 জাস্ট 2 দিনের ভিতরে আমি রিফান্ড পেয়ে গেছি আমার ব্যাংক অ্যাকাউন্টে এবং আমার ট্রিটমেন্ট শুরু হলো। আমি ধীরে, ধীরে আস্তে, আস্তে একটু ভালো হতে শুরু করলাম। যখন আমি দেখলাম যে না এই বিজনেসটার যেহেতু আমি প্রায় 50% মডেল দেখে ফেলেছিলাম $149 দিয়ে, ততদিন আমি বুঝে ফেলেছিলাম যে এই বিজনেসটাতে তো আমি হাত পা যদি নাড়াচাড়া করতে নাও পারি, আমি তো শুধু মুখে কথা বলতে পারছি। এবং আমার মেয়ে, ওর বয়স প্রায় 33 বছর বয়স, ও একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে হয়ে এসেছে। তাহলে আমি ওকে দিয়ে কেন কাজটা করাচ্ছি না? আমার তো কাজ না করলেও হচ্ছে। মুখে আমি তাকে ইনস্ট্রাকশন দিব, ও আমার হয়ে করে দিবে। এর মধ্যে যখন আমার ট্রিটমেন্ট শুরু হলো, আমি কিছুটা ভালো বোধ করলাম। আমি আর দেরি না করে সেপ্টেম্বরে আমি আবারও $149 পে করলাম। করে আমি পুরো মডেলটা আমি দেখলাম, আমি অ্যানালাইসিস করলাম। করে আমি তখন চিন্তা করলাম যে না, আমি যে চিন্তাটা করছিলাম যে আমার ফুল টাইম জবের পাশাপাশি আমি একটা প্ল্যান বি হিসেবে এরকম কোনো ইনকাম করতে পারি কিনা। সাথে, সাথে আমি যখন পুরো মডেলটা আমি দেখলাম এবং আমি একদিনের ভিতরেই আমি কোচিং কল বুক করে আমি এই বিজনেসে আমি যুক্ত হয়ে গিয়েছি। এবং ততদিনে কিন্তু আমি আমার অ্যাকাউন্টিং এর জবটাও আমি ছেড়ে দিয়েছি। কারণ যেহেতু আমি ফিজিক্যালি ওয়ার্ক ফ্রম হোম করার অবস্থাতেও আমি আর ছিলাম না। তো আমি পরে দেখলাম যে আমি শুধু মুখে কথা বলে আমার মেয়ে আমাকে 24 ঘন্টা সম্পূর্ণ ও আমার টেক কেয়ার করতো। ওই আমার ফেসবুকে সবকিছু করে দিচ্ছে। আমি খালি মুখে বলে দিচ্ছি তুমি এইটা করো, ওইটা করো। আমি এখানে এই লাইক কমেন্টটা করতে চাচ্ছি। ও আমাকে কমেন্টগুলো টাইপ করে দিয়েছে ফেসবুকে। এইভাবে আমার বিজনেসটা আমি রান করা শুরু করেছি। তো আমি বলবো অনেকের জীবনে অনেক রকম সুন্দর, সুন্দর ঘটনা থাকে। কিন্তু আমার জীবনে আসলে এমন একটা ঘটনা ঘটেছে, এটা যে কারোর জীবনে ঘটতে পারে। এই দুর্ঘটনা যে কারোর জীবনেই ঘটতে পারে। কিন্তু আমি যেহেতু অস্ট্রেলিয়াতে আছি, আমি যখনই এরকম আমি ডিসেবল হয়ে গেলাম, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তরফ থেকে আমি ফাইন্যান্সিয়াল কিছুটা সাপোর্ট যেহেতু আমি পাচ্ছি, এটা আমি বলবো যে গডের একটা স্পেশাল বেনিফিট আমাদের জন্য। কিন্তু আজকে আমি যদি বাংলাদেশে থাকতাম এবং আমি যদি ডিসেবল হয়ে যেতাম, আমি কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের তরফ থেকে কোনো ফাইন্যান্সিয়াল হেল্প আমি পেতাম না। আমার পুরো পরিবার ধ্বংস হয়ে যেত আজকে। কিন্তু প্রথমত আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, দ্বিতীয়ত আমি বিজনেসটার সাথে সাথে আমি যুক্ত হয়ে আমি রান করতে পেরেছি বলে আমি এই মুহূর্তে ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি এবং সোশ্যালি আমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে আমি আনন্দ সহকারে আমার জীবনযাপন করতে পারছি। সুতরাং আমি বলবো যে, এবং এই বিজনেস আমি যেহেতু বললাম আমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো ধারণা ছিল না। অ্যাকাউন্টিং এর সফটওয়্যার সম্পর্কে আমি ভীষণ এক্সপার্ট। কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি এক্সপার্ট না। কিভাবে পেজ খুলতে হয়, কিভাবে YouTube অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে TikTok অ্যাকাউন্ট খুলতে হয়, এগুলো আমি কিচ্ছু জানতাম না।
কিন্তু প্রত্যেকটা ট্রেনিং এত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে আমাদের এই বিজনেসে, যে সব ট্রেনিংগুলো করে আমি এখন সোশ্যাল মিডিয়ারও একজন এক্সপার্ট হয়ে গেছি। সুতরাং বন্ধুগণ, আমি বলবো আপনারা আজকে সুস্থ আছেন, ভালো আছেন, কালকে কি ঘটবে আপনারা কিন্তু জানেন না। আপনারা যদি এই বিজনেসটার সাথে জেনে নিয়ে যুক্ত হতে পারেন, কারণ আমি আমার মেয়েকে কেন শিখিয়েছি, কারণ এই বিজনেসের আরেকটি ভালো দিক হচ্ছে আমি আমার পরবর্তী জেনারেশন, অর্থাৎ আমি যদি একেবারে অকেজো হয়ে যাই অথবা আমি যদি মারাও যাই, আমি আমার মেয়েকে এই বিজনেসটা উইল করে দিয়ে যেতে পারবো। সেই প্রফেশন এই বিজনেসে রয়েছে। অর্থাৎ আমি মনে করেন এখন 3rd মাইলস্টোনে আছি, আমি হয়তো 4th বা 5th মাইলস্টোনে গিয়ে আমি হয়তো মারা গেলাম বা আমি সম্পূর্ণ ডিজেবল হয়ে গেলাম, যেহেতু আমার মেয়েকে আমি ট্রেনড আপ করছি, আমার মেয়েকে বিজনেসটা যখন দিয়ে যাব, ও কিন্তু ওই 5th মাইলস্টোন থেকে বিজনেসটা শুরু করবে, ওকে প্রথম থেকে শুরু করতে হবে না। সুতরাং বিজনেসের এই দিকটাও আমাকে মোটিভেটেড করেছে বিজনেসে আসার জন্য। এবং আমি এখন যেটা বুঝতে পারছি, এই বিজনেসটা আমাকে আসলে বাঁচিয়ে রেখেছে এবং পিসফুলি বাঁচিয়ে রেখেছে। এবং আমি আগে 15 ঘন্টা কাজ করতাম, মাত্র 1 ঘন্টা ফ্যামিলিকে দিতাম। এখন আমি 1 ঘন্টা কাজ করছি, 15 ঘন্টা ফ্যামিলিকে দিচ্ছি। আমার জীবনের পুরো পিকচারটাই এখন অপোজিট হয়ে গেছে। সুতরাং আমি বলবো দর্শক বৃন্দ, আপনারা দেরি না করে আপনারা যে কোনো ভাই বা বোনদের মাধ্যমে আপনারা আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে বিজনেসটা সম্পর্কে অন্তত জানুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলিনা আপু, আপনার জার্নিটা সবার সাথে শেয়ার করার জন্য। এবং এই যে এক একটা জার্নি আমরা শেয়ার করছি, অ্যাঞ্জেলিনা আপু করলেন, শিমু আপু করলেন, প্রত্যেকটা জার্নি হয়তোবা কারো না কারো জীবনের সাথে মিলে যাবে। এবং এই যে জার্নি, এই ট্রু জার্নি, এই জার্নিটা আসলে কিন্তু কারো বানানো জার্নি না, এটা হচ্ছে প্রত্যেকের এক একটা সত্যি গল্প। আমার জীবনেও একটা গল্প আছে, দিবাপুর জীবনেও একটা গল্প আছে, এবং সেই গল্পটার কারণে কিন্তু আমাদের আশা, প্রত্যেকেরই একটা হোয়াই থাকতে হয়, শুধু একটা এই অনলাইন বিজনেসের জন্য না। আপনি যে একটা জব করেন, আপনি যে একটা বিজনেস করেন, প্রত্যেকেরই একটা গ্রেট হোয়াই কাজ করে, এবং হোয়াইটা যত স্ট্রং হবে আপনার সাকসেস হওয়ার পথটা ততই স্মুথ হবে। আপু, আবার আপনাকে ধন্যবাদ আপনার জার্নিটা শেয়ার করার জন্য। এত ব্যস্ত প্রফেশন আমরা জানি, আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যে অ্যাকাউন্টিং প্রফেশনে যারা থাকে তারা অন্য একটা টাইপড হয়ে যায়, মানে এই টেকনোলজির সাথে তারা এই ফেসবুক, এই অনলাইন বিজনেস এগুলির সাথে কিন্তু অনেক সময় যেতে চায় না, কারণ ডিফারেন্ট। আপনি এই যে সিএ পড়েছেন, এটা বিশাল একটা জার্নি। তো এখানে থেকেও আপনি আসছেন, এই যে আমাদের ডক্টর শিমু আপু ডক্টর থেকেও আসছেন, এবং আমাদের প্রচুর ডক্টর এই প্রফেশনে আছেন। তো আমাদের এই জিনিসগুলি আসলে খুব টাচ করে। আমরা যখন বিজনেসটাতে প্রথম আসি তখন আমরা এই জিনিসটাতে আমাদের প্রচুর টাচ করেছে, যে এই যে এত সফল অ্যাকাউন্টেন্টরা, ডক্টরস, প্রফেসর এবং আর্মি অফিসার, বিভিন্ন খুব সফলভাবে যারা আছেন তারা আসছেন। কেউ কেউ মনে করেন যারা কিছু করতে পারছেন না তারা আসছেন, নো, এখানে কিন্তু সফল যারা আসছেন প্রত্যেকেই আসছেন। এখানে এভরিডে পিপলের জন্য আমাদের এটা ডিজাইন করা হয়েছে এই সিস্টেমটাকে। তো আমি যদি আমার ক্ষেত্রেও একটা জার্নি আছে, লাইক আমার জার্নিটাও যদি আমি ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি ওভার 20 ইয়ার্স আমি কর্পোরেট লাইনে জব করেছি, শিপিং লাইন্সে জব করেছি অ্যাবাউট 15 ইয়ার্স। সেখানে আমি মাল্টিন্যাশনাল শিপিং লাইন্সে ছিলাম, এবং এক পর্যায়ে আমি সেলস অ্যান্ড মার্কেটিং এর হেড ছিলাম। তো ওই প্রফেশনে কিন্তু আমি ভালোই সেটেলড এবং স্ট্যাবলিশড ছিলাম। কিন্তু একটা সময় আমি বিশেষ করে কোভিডের পর আমি দেখলাম আমাদের শিপিং লাইন, ফ্রেট ফরওয়ার্ডিং এবং অনেক যেগুলি বিদেশি আর কি ফার্ম আছে, সেগুলি কিন্তু একসময় অ্যাকুইজিশন হওয়া শুরু করলো। 2-3টা একজন শিপিং লাইন একটা ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি আরেকটাকে কিনে ফেলে। তখন মার্চ হয়ে গেলে তখন দুইটা তো হেড কাউন্ট রাখে না। তো এভাবে কিন্তু স্কুইজ হয়ে গেছে। এখন দেখা যায় যে 20টা শিপিং লাইন এখন কিন্তু 5-6টাতে অ্যালায়েন্সে চলে আসছে। সো ওয়ার্ল্ড আসলে ডিফারেন্টলি মুভ করছে। তো এবং অনেক কোভিডে দেখলাম জব কার্টেল হয়েছে। তখনই কিন্তু আমার মনে হয় এই জিনিসটা তো আমারও হতে পারতো। এখানে কিন্তু পারফরমেন্সের কোনো বিষয় নাই। এখানে হচ্ছে জব কার্টেল হবে, ওভারসিজ থেকে দেয়, তোমার দেশ থেকে এতগুলো জব কার্টেল করবা। তো দেখা যায় টপ লেভেল থেকে কাটা শুরু হয়, ওপর থেকে। হ্যাঁ, কারণ একটা ডিপার্টমেন্টের দুইজন হেড থাকতে পারবে না, একটা হেড থাকবে। 2টা কোম্পানি যখন মার্চ হয়ে যাবে একটা হেড কাউন্ট কমে যাবে। তো এখানে আবার অনেক ধরনের ব্যাপার আছে, অনেক ধরনের পলিটিক্স বা হ্যান ত্যান অনেক ব্যাপার আছে। তো সবাই সব রকম কুপ আপ করতে পারে না। তো আমার চিন্তা হলো আমারও তো এরকম হতে পারতো। তো আল্লাহর মধ্যে হয় নাই, কিন্তু হতে তো পারতো। তো এইভাবেই কিন্তু আমার আসলে চিন্তাটা শুরু হয়, এবং প্রচুর খোঁজাখুঁজি শুরু করি। আমি বিভিন্ন অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর কাজ দেখা শুরু করি, প্লাস FBA, অ্যামাজনে যে FBA আছে এটার আমি নিজেও অনেক ঘাটাঘাটি করে অনেক দূর পর্যন্ত যাই। কিন্তু আমি দেখি যে জবের পাশাপাশি পারফেক্টলি এটা করা যায় না। আসলে এটাতে এত বেশি হেভি লিফটিং কাজ নিজেকে করতে হয়, এবং ডিফারেন্টলি রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করতে হয়। সো আমার এটা কাজ করে নাই। তখন আমি এটা
প্রতিনিয়ত আমি খুঁজতে থাকি এবং একসময় এই অনলাইনে প্ল্যাটফর্মে আমি এটা খুঁজে পাই। পরবর্তীতে আমি কিন্তু গত লাস্ট 2 ইয়ার্স ধরে আমি বিজনেসের সাথে জড়িত আছি। হ্যাঁ? কিন্তু বিজনেসটাও একসময় এসে আমি দেখলাম যে বেসিক্যালি আসলে বিজনেস যে আমরা করছি অনেকটা জবের মতো। হ্যাঁ? আমরা যখন ট্রেনিং করি, ট্রেনিং সাইটেও আছে। মানে সেলফ এমপ্লয়েড জাস্ট মিনস ইউ ওন এ জব। মানে আমি একটা জব আসলে ওন করছি। আমি হয়তোবা কাউকে জবাবদিহি করছি না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি জবাবদিহি করছি। বিকজ এখানে আমার কমিটমেন্ট আছে, আমার এখানে বাজেট আছে, আমার এখানে অনেক ক্রেডিট দিতে হয়। তো পেইন গুলি কিন্তু আসলে রয়ে গেছে। তো আমি রিয়ালাইজেশন আমার হয়েছে যে একদম টু বি অনেস্ট আমি 20 ইয়ার্স আমার ফ্যামিলিকে যেভাবে সময় দেওয়ার ইচ্ছা সেটা দিতে পারি। কিন্তু আমি কিন্তু চাই এটা দিতে। আমি কিন্তু অনেক মোর ট্রাভেল করতে চাই, কিন্তু করতে পারি নাই। বিকজ অফ আপনার কাছে টাকা থাকলেও আপনি করতে পারবেন না যদি আপনি একটা গুরুত্বপূর্ণ একটা পদে থাকেন। বিকজ আপনার হয় না, আপনি সবসময় ছুটি পাবেন না, এরকম হয় না। তো এই রিয়ালাইজেশন গুলি আমি কিন্তু আসে এবং আমি চিন্তা করি যে আমার কিছু একটা করতে হবে, কিন্তু জবের পাশাপাশি করতে হবে। একটা পর্যায়ে আমি এইটা পাই। এটা পাওয়ার পরে আমি দেখি যে এইটা তো একটা মানে এই জিনিসটা তো আসলে আমরা হয়তোবা কল্পনা করি, কিন্তু এই জিনিসটা তো হয় না। এই যে 20% কাজ আর 80% অটোমেশন করে দিবে। দেখলাম যে সত্যিই আসলে এটা। তখন আমি এটা এনালিসিস করি, রিসার্চ করে দেখি যে জিনিসগুলি ইজ হ্যাপেনিং। সবাই করছে এবং এই জিনিসটা আসলে পারফেক্টলি সবার জীবনেই রান করছে। তারপরে আমি বিজনেসটা শুরু করি এবং শুরু করার পরে দেখছি যে আসলেই এই যে ভেরি ইন্টারেস্টিং। এখানে শুধু আপনারা ইনকাম করবেন সেটা না, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং আপনি আপনাকে ডেভেলপ করবেন এবং আপনার এনজয়মেন্টেরও একটা জায়গা আপনি পাবেন এখানে এবং আপনি লার্নিং এর জায়গা পাবেন। আসলে এটা খুবই একটা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম। আপনারা এখানে চেক আউট করতে পারেন আসলে। তো আমি এখন চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে, দিবা আপুর কাছে। তো দিবা আপু একটা প্রফেশনে আছেন। আমি যতদূর জানি উনি একটা এনজিওতে আছেন, নন প্রফিট অর্গানাইজেশনে আছেন এবং উনি ওখানে একটা ভালো পজিশনে কাজ করছেন। তো আপু আপনার থেকে জানতে চাইবো যে আপনি তো একটা প্রফেশনে অলরেডি আছেন এবং সেই প্রফেশনটাও আপনার যথেষ্ট ব্যস্ত প্রফেশন। তো আপনি এই ব্যস্ততার মাঝেও আপনি একটা প্ল্যান বি আবার কেন খুঁজে নিলেন? বা আপনার এটা কি আদৌ কোনো দরকার ছিল, বা আপনার কি স্ট্রং হোয়াই এখানে কাজ করেছে? আপনি যদি আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ দিবাপু। থ্যাংক ইউ ভাইয়া। আমার জীবনের গল্পটা কোথা থেকে শুরু করব চিন্তা করছি। আমি আসলে অনেক প্রফেশন ট্রাই করেছিলাম। প্রথমে আইটিতে ছিলাম, এরপরে ব্যাংকিং এ ছিলাম, অ্যাকাউন্টিং এ ছিলাম। আমার সবসময় একটা চেঞ্জের দরকার হয়। চেঞ্জ না হলে আমি থাকতে পারি না। আমার একটা ব্যস্ততার দরকার হয়। তো আমি যখন অস্ট্রেলিয়া আসলাম তখন আমি নতুন একটা প্রফেশন শুরু করলাম, এই এনজিওতে কাজ করা। ওখানে ফাইন্যান্সিয়াল কাউন্সিলর হিসেবে শুরু করলাম। তো ওটা বেশ ইন্টারেস্টিং এবং এখনো করছি। তা ফুল টাইম কাজ করতাম। আমি তখন বিবাহিত ছিলাম। আমার হাজবেন্ড আর আমি দুইজনেই ফুল টাইম কাজ করতাম, খুবই ব্যস্ত আমাদের সন্তান নিয়ে। কিন্তু দেখা যেত যে আমি আসলে পুরাপুরি প্রেজেন্ট থাকতে পারতাম না পরিবারের জন্য, আমার সন্তানের জন্য স্পেশালি। তো এটা আমার সন্তানের উপর অনেক এফেক্ট করছে যে আমি থাকতে পারতাম না। কিন্তু এদিকে আমাদের বাড়ি হলো, গাড়ি হলো, অনেক কিছুই হলো, কিন্তু সংসারটা আর টিকলো না। তখন একটা ধস নেমে আসলো আমার জীবনে। তো আমাকেই আমার সন্তানের রেসপন্সিবিলিটিটা একা নিতে হলো, যা হয় আর কি। তো সিঙ্গেল মাদার হিসেবে আমি তখন ফুল টাইম কাজ করতাম, আমার অসুস্থ বাচ্চাকে দেখতাম, হসপিটাল দৌড়াদৌড়ি করতাম, এখনো করছি। ফুল টাইম কাজটা আমার জন্য আসলে ঠিক ছিল না, পারতাম না। কারণ সারাদিন কাজ করে এসে আমার যদি হসপিটালে থাকতে হয়, সারা রাত থেকে আবার পরের দিন সকালে অফিস যেতে হয়, তো একটা মানুষ তো এভাবে টিকতে পারে না। আর আমাকে এইখানে হেল্প করার মতো কোনো মানুষ নাই, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই। তো তখন আমি ওই সময় আমার জবটাও চলে গেল, ফুল টাইম জবটা তো যাবেই তো, কারণ আমি তো ফুল কনসেন্ট্রেশন দিতে পারছি না, প্রায় অসুস্থ থাকি, সিক লিভ নেই। যাক, তারপরে আমি পার্ট টাইম কাজ করা শুরু করলাম। ওই সময় আমি
পার্ট টাইম কাজটা করার আগে আমি যখন ফুল টাইম কাজ করতাম তখন আমি অ্যাডটা দেখি। দেখার পরে আমার মনে হয় যে না, আমার এইরকম কিছু একটা করা উচিত যাতে আমি আমার বাচ্চাকে সময় দিতে পারি, আবার ইনকামও আমার হয়, আবার একটা কাজও আমি করতে পারি। আমার আসলে পার্ট টাইমে যাওয়া উচিত। ওটা আমি মনে করতে করতে ওই সময় আমার চাকরিটা চলে গেল, আমার ফান্ডিং শেষ হয়ে গেছিল। আমার কোনো ইয়ে ছিল না, ফান্ডিং এর জন্যই আমার কাজটা চলে যায়। তারপরে আমি মনে মনে বলি আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য ভালো হয়েছে। ওই সময় আমি 149 দিয়ে ঢুকেছিলাম। ঢোকার পরে যখন আমার জব চলে যায়, তারপরে আমি বলি যে না, এখন না, আমি আরো পরে ঢুকবো, তখন আমি টাকা ফেরত নিয়ে নিই। তারপরে আমি চাকরি খুঁজতে থাকি। এরপরে পার্ট টাইম একটা কাজ পাই, তখন আমি আবার এই বিজনেসের মধ্যে ঢুকে এখন আমি বেশ ভালো আছি। আমি সোশ্যালি, মেন্টালি খুবই ভালো আছি। আর সময় তো আমি দিতে পারছি আমার বাসায়, যেহেতু পার্ট টাইম কাজ করছি। আমার সবচেয়ে বড় বেনিফিট হয়েছে সোশ্যালি, এইটা আমার ছিল না। আর আমি যখন সবার সাথে মিশছি এবং অনেক কিছু শিখছি, অনেক কিছু আমি জানতামও না, আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না কখনো। এইখানে এসে আমি এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো শিখছি এবং বেশ ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় এই বিজনেসটায় আসলে একটা ভালো ফিউচার আছে, কারণ এই বিজনেসে অনেকেই এসেছে এবং অনেকেই খুবই ভালো করছে। আমাদের বাংলাদেশি কমিউনিটিতেই অনেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে মাত্র কয়েক বছরের মধ্যে। এখানে ইনকামটা বড় কথা না, এখানে বড় কথা হচ্ছে শেখা এবং যে কমিউনিটির সাপোর্টটা পাবেন, এটাই সবচেয়ে বড় কথা। আর ফাইন্যান্সিয়ালি আপনি তো বেনিফিট হবেনই, তারপরেও এখানে যে সবাই সবাইকে সাহায্য করে, এটাই সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ দিবা আপু, আপনার জার্নিটা শেয়ার করার জন্য আমাদের অডিয়েন্সের সাথে। এবং আমাদের অডিয়েন্সেরও ডেফিনেটলি এই আপনার জার্নিটার সাথে অনেকেই কোরিলেট করতে পারবেন, ওনাদের জীবনের সাথেও করতে পারবেন। তো আমরা সবসময় সেটা বলে থাকি যে আসলে আপু যেটা বললেন, সুন্দর করে বললেন যে এটা শুধুমাত্র ইনকামেরই একটা যে ওয়ে তা না। ইনকামের তো ডেফিনেটলি একটা ওয়ে, কিন্তু সেই সাথে আপনারা একটা গ্রেট কমিউনিটি পাবেন। আপনারা এই কমিউনিটিটা আসলে ভেরি স্ট্রং কমিউনিটি। এখানে সবাই খুবই পজিটিভ মাইন্ডসেট তৈরি করা, এবং ইনারা একজন আরেকজনকে সবসময় মেন্টালি সাপোর্ট দিয়ে থাকেন এবং মেন্টালি একটা হেল্প করে থাকেন। এবং শুধু বিজনেসের ক্ষেত্রে না, লাইফের ক্ষেত্রে এখানে অনেকেই আছেন যারা বিজনেসের বাইরেও ওনারা নিজেদেরকে কিন্তু একজনের সাথে বন্ডিং ক্রিয়েট করে রেখেছেন, একজন আরেকজনকে হেল্প করছেন। তো এইটা হচ্ছে একটা গ্রেট একটা প্লেস যে আপনি নিজেকেও এটা ডেভেলপ করতে পারবেন, সেই সাথে আপনার ফিনান্সিয়াল এবং আপনার পার্সোনাল একটা লাইফ, যে একটা ফ্রিডম, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন এবং আপনি এখানে এনজয় করবেন আসলে। তো থ্যাংক ইউ সাদিয়া আপু, আপনার জার্নিটা শেয়ার করার জন্য। এখন বেসিক্যালি আমি চলে যাব আসলে কি, যাওয়ার আগে আমি আমাদের ছোট করে একটু বলে দিই আমাদের বিজনেসের যেই আসলে সব আপনাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা বিজনেসটা আসলে চেক আউট করেন, যেটা অ্যাঞ্জেলিনা আপু বললেন যে আপনারা বিজনেসটা করেন অথবা না করেন, আমাদের আসলে কাজ কি। আমরা সবসময় বলে থাকি উই আর হেল্পিং পিপল টু বিল্ড এ সাকসেসফুল ডিজিটাল বিজনেস অ্যাজ এ বিজনেস ওনার। তো আমরা এই জিনিসটা অফার করে থাকি। যদি আপনাদের জীবনের সাথে আমাদের কারো স্টোরি মিলে যায়, বা আপনার নিজের যদি আরেকটা কোনো স্টোরি থাকে, যদি নাও মিলে, তাহলেও আপনারা এটা চেক আউট করতে পারেন যে আসলে এটা আপনার ফিনান্সিয়াল একটা ফ্রিডম দিবে, সেই সাথে আপনি একটা গ্রেট কমিউনিটি পাবেন, এবং এটা একটা আপনার ফ্যামিলির জন্য ফিউচার লিগেসি ক্রিয়েট করতে পারবে। কারণ আমরা আসলে অনেকেই জব করি, বিভিন্ন একটা দুইটা জব করে থাকি, উইকলি বাই উইকলি পে চেক করে নিয়ে থাকি, কিন্তু সেটা করেও দেখা যায় যে আমরা একটা ভালো লাইফ লিড করছি। আমরা হয়তো বছরে একবার আমরা ট্যুরিজমে যাচ্ছি, ফ্যামিলি নিয়ে একটা গাড়ি কিনছি, একটা বাড়ি কিনছি, কিন্তু সেটাই কি সব? মানুষের তো এর বাইরেও কিছু গোল থাকে, এর বাইরেও কিছু এক্সপেকটেশন থাকে। হঠাৎ করে একটা নতুন কোনো এক্সপেন্সের জিনিস যখন চলে আসে একটা মাসে, আমাদের নেক্সট মান্থের জন্য ওয়েট করতে হয়। এটা কিন্তু ভেরি ট্রু। হ্যাঁ, তো আমাদের আসলে একটা ফিনান্সিয়াল
লিগেসিও দরকার, যেটা ফ্যামিলির জন্য দরকার। তো অ্যাঞ্জেলিনা আপু যেটা বললেন যে এইটা একটা কিন্তু লিগেসি ক্রিয়েট করে, যে আমরা আমাদের পরবর্তী জেনারেশন যে আছেন, আমাদের ফ্যামিলি, আমাদের স্পাউস এবং আমাদের কিডসকে এই বিজনেসটা আমরা দিয়ে যেতে পারি। এটা একটা মোর দেন অ্যাসেট আসলে। তো আপনারা যদি এই বিজনেসটা সম্বন্ধে জানতে চান, তাহলে আমাদের এখানে আপনি আপু বা ভাইয়া যে কারো ওয়েবসাইটে গিয়ে আপনারা সাইন আপ করতে পারেন, অথবা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফুল নেম দিয়ে, এবং আপনারা একটা ফ্রি ওয়েবিনার পাবেন 90 মিনিটসের। সেটা দেখার পর যদি ইন্টারেস্ট ফিল করেন, সেকেন্ড স্টেপ 149 30 ডেজ রিফান্ডেবল। সেটা আপনারা 10টা ভিডিও পাবেন, সেখানে আপনার ইনস অ্যান্ড আউট, বিজনেসের মডেল, বিজনেসের কমিশন প্যাটার্ন, বিজনেসটা কারা করছে এবং ব্যাকগ্রাউন্ডে কোন কোম্পানি আছে, এভরিথিং আপনি জানতে পারবেন। এবং জানার পরে যদি আপনি ইন্টারেস্ট ফিল না করেন, 30 ডেজের মধ্যে আপনি মানি ব্যাকটা ব্যাক নিয়ে নেবেন আপনি $149। এবং যদি আপনি করতে চান, তাহলে আপনি বিভিন্ন ইনভেস্টমেন্ট প্যাকেজ আছে, সেই ইনভেস্টমেন্টে এসে আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন। স্টেপ বাই স্টেপ ট্রেনিং প্রোগ্রাম এবং কমিউনিটি হেল্প, কোচ, মেন্টর, এভাবে আপনি বিজনেসটা গ্রো করবেন এবং বিজনেসটা আপনার এক পর্যায়ে যাবে আপনার কনসিস্টেন্সির মাধ্যমে। তো আমি এখন চলে যাব শিমু আপু, যদি কিছু বলেন। অ্যাঞ্জেলিনা আপু, শিমু আপু কি আছেন? থ্যাংক ইউ সবাইকে। আসলে সবার স্টোরিগুলো খুবই মানে একদম টাচিং ছিল। আসলে এখানে সবার জার্নিগুলো আমাদের তেমনই, এক একজনের জার্নি এক এক সাইড থেকে ইউনিক। যার জার্নি, যে সেই জার্নির ভিতর দিয়ে গিয়েছে, উনি শুধু বুঝতে পারবে সেই জার্নির আসলে কষ্টটা কত। সো আমরা ইনশাল্লাহ আমরা সবাই এসেছি এখানে আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, অনেক বড় একটা আশা নিয়ে এসেছি। আমরা সেভাবেই কাজ করছি, ইনশাল্লাহ আমরা সেভাবেই আউটকামটাও পাচ্ছি। তো আমরাও আশা করব, ভাইয়া খুব সুন্দর করে স্টেপগুলো এক্সপ্লেন করলেন। সো আমরা আশা করব, বা আমরাও চাই আমাদের স্টোরিগুলো কারোর সাথে যদি মিলে যায়, বা আপনারও যদি কোনো স্টোরি থাকে, আপনিও আমাদের মতন এমনভাবে লাইফে একটা চেঞ্জ আনতে চাইলে আপনি কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা দেখতে পারেন। এটা কিন্তু ইউনিক একটা প্ল্যাটফর্ম। আপনি আমাদের প্ল্যাটফর্মটা দেখতে পারেন। আর দেখার জন্য আপনাকে যা করতে হবে, ভাইয়া যে স্টেপগুলোর কথা বললেন, সেই স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে হবে। সো এটাই ছিল আজকে আমাদের লাইভ শো। ইনশাল্লাহ আগামীকাল আমরা একই সময়ে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।